নিজেদের ইচ্ছামতো দূর লোকালয়ে একটি বাসা নেওয়া, সেই বাসায় পাওয়া অদ্ভুত একটি রুম, আর ওই রুম থেকে ঘটতে থাকে একের পর এক রোমাঞ্চকর ঘটনা। ওয়েলকাম বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম 2019 সালে রিলিজ পাওয়া দ্য রুম মুভিটির কথা। মুভিটির ডিরেক্টর ক্রিস্টিয়ান ফল্কম্যান, রাইটার ক্রিস্টিয়ান ফল্কম্যান নিজেই এবং এডিট ফরেস্টিয়ার। মুভিটির আইএমডিবি রেটিং 6/10। রটেন টমেটোসে মুভিটি 71% ফ্রেশ রয়েছে। মুভিটি 82% গুগল ইউজাররা লাইক করেছেন। তো বলা যাক 19 সালে রিলিজ হওয়া মিস্ট্রি থ্রিলার জনরার দ্য রুম মুভিটির সম্পূর্ণ কাহিনী। মুভির শুরুতে ম্যাট ও কেট নামের এক দম্পতিকে দেখা যায়। তারা নিউ ইয়র্ক থেকে এসে স্প্রিংওয়েল নামক এক জায়গার কাছাকাছি একটা বাড়িতে উঠেছিল। ম্যাট একজন আর্টিস্ট ছিল আর কেট একজন ট্রান্সলেটর ছিলেন। পেশাগত জটিলতার কারণে কেট তার জব ছেড়ে দিয়েছিল। সে তার স্বামীর সাথে নতুন এই বাসায় উঠে নতুন কিছু করতে চাচ্ছিল। তাদের এই বাড়িটি অনেক সুন্দর ছিল, যদিও আশেপাশের জনগণহীন পরিবেশ ছিল। তারা পছন্দ করত। তারা বাসায় জিনিসপত্র সাজাচ্ছিল। ম্যাট লক্ষ্য করে বাসার একটা দেওয়াল কার্পেট দিয়ে ঢাকা রয়েছে। সে ওই কার্পেটটা খুলে দেখে এটা আসলে কোনো দেওয়াল না, এখানে একটা রুমের দরজা লক করে ঢেকে রাখা হয়েছে। সে বাসায় খুঁজে ওই দরজা খোলার মতো একটি চাবিও পায়। তারা দরজা খুলে বেশ অন্য রকমের একটি রুম পায়। রুমটি খোলার সময় আশেপাশের লাইটগুলো জ্বলানেভা করতে শুরু করে। ম্যাট ভাবে এটা কোনো ইলেকট্রিক প্রবলেম, তাই পরের সকালে সে একজন ইলেকট্রিশিয়ান ডাকে। সকালে ইলেকট্রিশিয়ান আসলে তাদেরকে বাসার নিচের বেসমেন্টে নিয়ে যাওয়া হয়। ওখানে যারা দেখে পুরো বেসমেন্টটি অজস্র তারে আচ্ছাদিত। বেসমেন্টটি বাসার একদম মাঝামাঝি ছিল। সেখানে চাকার মতো একটা লক জাতীয় কিছু ছিল, তাতে আলো জ্বলছিল। বিষয়গুলো একেবারেই অদ্ভুত। ইলেকট্রিশিয়ান নিজেও বুঝে উঠতে পারছিল না। সে বলে হয়তো এই তারগুলোর জন্যই এই বৈদ্যুতিক ভোল্টেজ ওঠানামা করে, যার জন্য বাসার লাইটগুলো ব্লিঙ্ক করে। ইলেকট্রিশিয়ান যাওয়ার আগে বলে তাদের এই বাড়িটি নেওয়া ঠিক হয়নি। এর আগে যারা এখানে ছিল তারা এখানে খুন হয়েছিল। পরের রাতে ম্যাট নেটে সার্চ করে জানতে পারে প্রায় 34 বছর আগে, অর্থাৎ 1975 সালে এই বাসায় যারা ছিল তারা নৃশংসভাবে খুন হয়েছিল। আর তাদের খুন করেছিল জন ডো নামের এক ব্যক্তি। মৃত্যুর কারণ জানা যায়নি, তবে আসামিটি তার অপরাধ স্বীকার করে নিয়েছিল। ম্যাট কিছুটা বিচলিত হয়। পরে একটু রিফ্রেশমেন্টের জন্য সে একটা বিয়ার নিয়ে ওই রুমে সে পান করতে থাকে। বিয়ার শেষ হয়ে যায়। ম্যাট একটু টেনশনে ছিল এবং তখন সে এমনিতেই বলে ওঠে, ক্ষুধা, আমার আরো একটি বিয়ার লাগবে। এরপর লাইন ব্লিম করতে শুরু করে। কয়েক সেকেন্ডের জন্য বাসার সব লাইট অফ হয়ে যায়। পরের লাইট জ্বলে উঠলে ম্যাট দেখে রুমে একটা বিয়ার চলে এসেছে। ম্যাট ভয় পেয়ে যায়, তবে সে ব্যাপারটা একটু খতিয়ে দেখে। ওইদিকে কেট ঘুমাচ্ছিল। লাইট ব্লিমকের ফলে তার ঘুম ভেঙে যায়। সে ওই রুমের দিকে আসে। সে দেখে ওই রুমে অনেক জিনিসপত্র আর ম্যাট অনেক এক্সাইটেড। ম্যাট তাকে সেখানে উইশ করতে বলে। কেট যা যা উইশ ছিল সে বলে এবং একইভাবে লাইট অফ হয়ে যায়, ব্লিঙ্ক করে। তাই ওই রুমে কেটও ভয় পেয়ে যায়। ম্যাট বলে তারা এই বিষয়টা ভয় না পেয়ে কাজে লাগাতে পারে। হয়তো তারা এটা সুযোগ হিসেবে পেয়েছে, তাদের এটা কাজে লাগানো উচিত। কেট প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়, কেননা সে দেখছিল তার যা যা প্রয়োজন তা সে খুব সহজেই পেয়ে যাচ্ছে। তারা দুজনেই ভীষণ লোভী হয়ে যায়। তারা উইশ করতে থাকে আর ওইসব নিয়ে বিলাসবহুল জীবনযাপন শুরু করে। সোনা দানা, গহনা, শ্যাম্পেইন, দামি পোশাক আশাক সহ কিছুই বাদ রাখছিল না। তারা এতটাই অর্থ ওখান থেকে নেয় যা দিয়ে তারা একটা রুম গড়ে ফেলে। এক পর্যায়ে তাদের এই বিলাসিতার লোভ কমে যায়। কেট ভাবত এত কিছু পেয়েও সে আসল সুখটি পাচ্ছিল না, কেননা তাদের কোনো সন্তান নেই।
দুইবারের মতো কেটের সন্তান তার পেটেই নষ্ট হয়ে গেছে। এসব ভেবে ভেবে কেট দুঃখী হয়ে বাসার বাইরে বসে থাকে। ম্যাট তার কাছে আসে। ম্যাট বুঝতে পারে, সে কেটকে বলে তারা আবার চেষ্টা করবে, হয়তো এবার সফল হতে পারবে। কেট সাহস পাচ্ছিল না, যেহেতু আগেও তাদের দুটো বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল। তাদের মধ্যে এ নিয়ে কিছুটা তর্ক হয়। একটু রিফ্রেশমেন্টের জন্য ম্যাট বাইরে যায়। কেট বাসায় উদাস মনে বসে থাকে। অতীতের বাচ্চা হারানোর কষ্টে সে অনেক আবেগী হয়ে পড়ে। আবেগের তাড়নায় অনেক কিছু ভেবে সে ওই রুমে যায়। ওখানে গিয়ে সে বাচ্চা উইশ করে ফেলে। পরে ম্যাট বাসায় এসে সে তা দেখে। সে বলে এই বাচ্চা তারা পালতে পারে না, কেননা এটা তাদের নিজের নয়, আর এটা ওই রুম থেকে পাওয়া। ম্যাট জানতো ওই রুমের সাথে অতীতে এই বাসায় ঘটা মৃত্যুর অবশ্যই কোনো সম্পর্ক রয়েছে, তাই এই বাচ্চাটি পালা তাদের জন্য ঠিক হবে না। সে কেটকে বাচ্চা ফিরিয়ে দিতে বলে। তারা বাচ্চাটি নিয়ে ওই রুমে যায়। বাচ্চাটি অনেক কাঁদতে থাকে। বাচ্চার এই কাঁদা ম্যাট ও কেট দুজনই সহ্য করতে পারছিল না, তাই তাদের মধ্যে কেউই বাচ্চাটিকে ফিরিয়ে দিতে পারে না। ম্যাট বিষয়টা নিয়ে খুবই বিচলিত ছিল এবং বিষয়টি নিয়ে সে তদন্ত করছিল। সে একটা আর্টিকেল নিয়ে বুঝতে পারছিল যে অতীতের খুনের সেই খুনি অর্থাৎ জন ডো পুলিশকে স্বীকারোক্তি দেয় যে বাসায় থাকা ওই রুমটি তাকে তাদের খুন করতে বাধ্য করেছিল। সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল, তাকে মানসিক হাসপাতালে নিয়ে রাখা হয়েছিল। এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে ম্যাট কিছুটা টাকা নিয়ে ওই হসপিটালে যায়। সে জন ডোর সাথে দেখা করে। ম্যাট জনকে তার করা খুনের কারণ জিজ্ঞেস করে। জন তাকে শুধু এতটুকুই বলে যে তারা যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়ি থেকে যেন চলে যায়। বাসায় ফেরার সময় ম্যাট গাড়িতে তেল নিচ্ছিল। বিল দেওয়ার সময় দেখে পকেটে থাকা টাকাগুলো আর নেই। টাকার জায়গায় সেখানে কিছু ছাই রয়েছে। ম্যাট বাসায় আসে। সে ওই রুমের টাকাগুলো বাইরে ফেলে দেয়। দেখে যে ওইগুলো বাইরে গিয়ে ছাই হয়ে যাচ্ছে। সে একটি পেইন্টিংও বাইরে নিয়ে এসে দেখে সেটি পুরনো হতে হতে ছাই হয়ে যাচ্ছে। ম্যাট বুঝতে পারে ওই রুম থেকে পাওয়া সবকিছুরই অস্তিত্ব ওই বাড়ি পর্যন্তই সীমাবদ্ধ। বাইরে তার কোনো মূল্য নেই। বাইরে নিয়ে গেলেই তার বয়স অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে এক পর্যায়ে ছাই হয়ে যায়। এটা ওই রুমের একটা বিশেষত্ব। ম্যাট জেনে খুব বিচলিত হয়ে পড়ে। সে ওই রুমের রহস্য জানতে চায়। সে ওই রুমের চারপাশ ঘুরতে থাকে। ঘুরে শুধু তারই পাওয়া যায়, অসংখ্য তার দিয়ে পেঁচানো সেই রুম। অন্যদিকে কেট তার বাচ্চাটিকে ঘুম পাড়াচ্ছিল। ম্যাটের এসব কাজে সে রীতিমতো বিরক্ত হয়ে গিয়েছিল। সে বাচ্চা নিয়ে বাইরে খোলা বাতাস নিতে চায়। ম্যাট এসে তাকে বাধা দেয়, কিন্তু কারণ বলে না। তাই কারণ না জানার কারণে কেট বাইরে যায়। বাইরে গেলে বাচ্চাটি জোরে কাঁদতে শুরু করে। বাচ্চার শরীর পুড়তে ধরে। ম্যাট গিয়ে তাদের নিয়ে আসে, কিন্তু বাসায় এলে তারা দেখে তাদের এই ছোট্ট বাচ্চাটি আর অত ছোট নয়। সে 8-10 বছরের শিশু হয়ে গেছে। এটাই ওই রুমের বিশেষত্ব। ওই রুম থেকে পাওয়া কোনো কিছুই বাইরে নিয়ে গেলে কিছু সেকেন্ডের মধ্যে তার বয়স অস্বাভাবিক হারে বেড়ে যাবে, আর বাইরে বয়স এভাবেই বাড়তে থাকলে এক পর্যায়ে সেটি ছাই হয়ে যাবে। তাই তাদের ওই ছেলেটিকে স্বাভাবিক রাখার জন্য ওই বাসাতেই আটক করে রাখতে হবে। কেট সব জানতে পারে, কিন্তু তবুও সে বাচ্চাটিকে মেনে নেয়, যদিও ম্যাট তাকে কোনো কালেই মেনে নেয়নি। ম্যাট দিনভর ওই রুমের রহস্য নিয়ে ব্যস্ত থাকত। সে একটা রুমে একা থাকত আর ওই রুমকে ঘিরে অদ্ভুত সব এক্সপেরিমেন্ট করত। অন্যদিকে কেট ব্যস্ত থাকত তার ছেলেকে নিয়ে। ছেলেটির নাম ছিল সেইন। সেইন এভাবেই বাসায় আটকে থাকতে চেত না। সে বাইরে যেতে চেষ্টা করত, তাই পুরো বাসাটাকেই লক করে দেওয়া হয়েছিল। সেইনকে নিয়ে ম্যাট আর কেটের মধ্যে প্রায় সময় কথা কাটাকাটি হতো। একবার এরকমই এক তর্কে সেইন জানতে পারে সে একটা বিভ্রম, মানে হচ্ছে ওই রুমের তৈরি একটা মানব যার অস্তিত্ব ওই বাসা পর্যন্তই সীমাবদ্ধ। সেইন এগুলো শুনে বাসার আশেপাশে ঘুরতে থাকে। সে রুমটি সম্পর্কে জানতে চায়। তার পেঁচানো বাসার নকশা, তারে আচ্ছাদিত বেসমেন্ট, এগুলো সে ঘেটে ঘেটে দেখে। এরপর সে ওই রুমে চলে যায়।
পরের দিন সকালে ম্যাট ও কেট ঘুম থেকে উঠে দেখতে পায় শেন ওই রুমে প্রবেশ করে, পুরো রুমকে তার কল্পনার রাজ্যে পরিণত করেছে। সে ওখানে স্নোম্যান বানিয়ে খেলছিল। ম্যাট মনে করে যেহেতু এই ছেলে ওই রুমে ঢুকে এইসব করে ফেলতে পারে, তাহলে সে কল্পনা দিয়ে ওই রুমের মাধ্যমে অনেক ভয়ানক কিছুও করতে পারবে। ম্যাট রেগে যায়, তাকে রুম থেকে বের করে নিয়ে আসে আর বলে সে যেন ওই রুমে কখনোই আর প্রবেশ না করে। এই নিয়ে ম্যাট ও কেটের মধ্যে কথা হচ্ছিল। ওই সময় মানসিক হসপিটাল থেকে জন ডো কল করে। জন বুঝতে পারে এতদিনে তাদের ওই বাসায় কী সব হতে পারে। জন তখন অতীতের করা খুনের কারণ ম্যাটকে বলে। জানা যায় ওই বাসায় আগে আসা দম্পতিরাও একটা বাচ্চা উইশ করেছিল, আর ওই বাচ্চাটি ছিল জন ডো। জন একসময় ওই রুমের কথা জানতে পারে। সে বুঝতে পারে সে কখনো বাইরে যেতে পারবে না, কিন্তু জনের প্রবল ইচ্ছা ছিল বাইরে যাওয়ার, স্বাভাবিক মানুষের মতো জীবন যাপন করার। তখন সে ওই রুমের কাছে বাইরে যাওয়ার উপায় জানতে চায়। ওই রুমটি থেকে জানতে পারে যারা তার জন্য উইশ করেছিল তাদের মেরে ফেলার মাধ্যমেই সে বাইরে যেতে পারবে। এখানে সে কিছু অদ্ভুত যুক্তি দেখায়। সে বলে খ্রিস্টানদের ঈশ্বর যীশু খ্রিস্ট মুক্ত হয়েছিল নিজের মৃত্যুর মাধ্যমেই। এক জার্মান দার্শনিক বলেছিলেন মানুষ সর্বোচ্চ মুক্তি পেতে পারে তার সৃষ্টিকর্তার মৃত্যুতেই, আর শিশুরা বেঁচে থাকে তার পিতামাতার মধ্যেই। এটাকেই সে প্রকৃতির নিয়ম হিসেবে আখ্যায়িত করে। আসলে লজিকগুলো ওই রুমেরই তৈরি, যার জন্য জন ডো তার বাবা মাকে মেরে ফেলেছিল, কেননা তার বের হতে হতো। এসব কেট অন্য ফোন দিয়ে শুনে ফেলে। সে নিজেকে দোষী মনে করতে থাকে, কেননা সেই শেইনের জন্য উইশ করেছিল। কষ্ট পেয়ে সে বাসা থেকে বেরিয়ে যায়। এদিকে মাকে না পেয়ে শেইন ম্যাটকে বারবার জিজ্ঞেস করে। সে ওই রুমের ব্যাপারেও জানতে চায়। সে এটাও বলে সে বাইরে যেতে পারে না কেন, কি হবে বাইরে গেলে। ম্যাট রেগে গিয়ে তাকে সবকিছু বলে দেয়। তাকে উইশ করা হয়েছে, তারা তার বাবা মা না। সে বাইরে গেলে তার বয়স বাড়তেই থাকবে, এক পর্যায়ে বৃদ্ধ হয়ে পুড়ে ছাই হয়ে যাবে। পরে কেট বাসায় আসে। কেট তার করা ভুল বুঝতে পারে। তাদের কথায় তারা একে অপরের আবেগে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়। এসব আড়ালে শেইন দেখে ফেলে। সে কেটের প্রতি অদ্ভুত এক আকর্ষণ ফিল করে, আর সে জানতে পেরেছিল কেট তার মা না। শেইন বাসার চাবি নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। পরের দিন সকালে শেনকে দেখা যায় তার বয়স বেড়ে গিয়ে সে কিশোর ছেলেতে পরিণত হয়েছে। শেইন উঠে দাঁড়ায়, ম্যাটের উপর বন্দুক তাক করে। ম্যাটের শেইনের মধ্যে ধস্তাধস্তি হয়ে যায়। এতে কেট আঘাত পেয়ে সেন্সলেস হয়ে পড়ে। পরে কেটের সেন্স ফেললে কেট দেখতে পায় ম্যাট তার সামনে দাঁড়িয়ে আছে। সে তাকে বলে। ধস্তাধস্তিতে শেইনের গায়ে গুলি লেগে যায় আর শেইন মারা যায়। কেট অনেক কষ্ট পেলেও তা মেনে নেয়। অন্য সিনে দেখা যায় আরেক ম্যাটকে, যে সেন্সলেস হয়ে পড়ে আছে। আসলে এটি হচ্ছে আসল ম্যাট, যে শেইনের সাথে ধস্তাধস্তিতে আঘাতপ্রাপ্ত হয়ে সেন্সলেস হয়ে গিয়েছিল। আর কেটের কাছে থাকা ম্যাটটি ছিল শেইন, যে ওই রুমে উইশ করে তার রূপ বদলিয়ে ফেলেছিল। সে তাকে ম্যাটের রূপ দিয়েছিল, এমনকি ওই রুম থেকেও সে পুরো বাড়ির মতো আকার দিয়েছে। অর্থাৎ রুমটিকে আসল বাড়ির মতো দেখতে আরেক বাড়িতে পরিণত করেছিল। ম্যাটের জ্ঞান ফিরে সেও উঠে বাসায় কেটকে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। ওই রুমের কাছে গিয়ে দেখে রুম লক করা। তখন সে ওই রুমের দেয়াল ভেদ করে পেঁচানো তারের মধ্যে দিয়ে গিয়ে অনেক কষ্টে রুমের ভিতরে এসে তার বাসার মতো অবিকল আরেক বাসা দেখতে পায়। ওই বাসায় ঢুকে কেটকে খুঁজতে থাকে। এইদিকে ম্যাট রূপধারী শেইনের কথাবার্তা, খাওয়া, চাহনি ইত্যাদি কেটের সন্দেহ হতে থাকে। এক পর্যায়ে সেই তার কাছাকাছি এসে তাকে স্পর্শ করতে ধরে। এসব দেখে কেট বুঝে যায় এটি হচ্ছে শেইন। সে পালাতে শুরু করে, কিন্তু শেইন কেটকে ধরে ফেলে। সে তাকে রেপ করতে ধরে। তার কিছু সময়ের পর শেইনও ম্যাটকে আঘাত করতে বাইরে যায়। পরে কেট উঠে বাইরে বের হয়, কিন্তু ম্যাট ও শেইন এমন সময়ে এমনভাবে কেটের সামনে এসে দাঁড়ায়, এতে কেট দ্বিধায় পড়ে যায় যে কে আসলে ম্যাট। তবে কেট চালাকি করে পালানোর সময় হুট করে শেইনের নাম ডাকে। এতে করে শেইন তাকিয়ে ওঠে। এতে করে কেট শেইনকে চিনতে পারে এবং ম্যাটের সাথে পালাতে শুরু করে।
কিন্তু রুমের বাসাটি সেইনের কল্পনায় বানানো, তাই তা থেকে তারা সহজে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছিল না। ম্যাট একটা প্ল্যান করে। সে তাদের মতো দেখতে দুইজনকে ওই রুমে উইশ করে। সেইন এসে ওই দুইজনকে দেখে। নকল কেট এবং ম্যাটকে সে আক্রমণ করে, কিন্তু পরে দেখে আসল ম্যাট ও কেট ওই রুম থেকে পালিয়ে যাচ্ছে। ম্যাট ও কেট আসল বাসাতে চলে আসে। সেইনও সেখানে চলে আসে। সে ম্যাটকে আক্রমণ করতেই ধরে, আর তখন ম্যাট সেইনকে ধরে টেনে বাইরে নিয়ে আসে। কেট বাসার দরজা সাথে সাথে লাগিয়ে দেয়। এতে বাইরে থেকে সেইন বুড়ো লোকে পরিণত হতে থাকে আর এক পর্যায়ে পুড়ে ছাই হয়ে যায়। এই সকল ঘটনায় কেট অনেক কষ্ট পায়। তারা কিছুদিন পর ওই বাসা ছেড়ে দিয়ে অন্য একটি বাসায় আসে। কেট তার রুমে ছিল। কেটের জন্য ম্যাট খাবার নিয়ে আসছিল। কেট তার রুমে তার প্রেগন্যান্সি চেক করে। সে জানতে পারে সে প্রেগনেন্ট। কেটকে বিচলিত লাগছিল। পাশে থাকা লাইটগুলো ব্লিঙ্ক করে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভির সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে এর এন্ডিং নিয়ে। এন্ডিং এর জন্য এই মুভিটি অনেক বেশি আলোচিত। কেট যে প্রেগনেন্ট হয় সেই বাচ্চাটির বাবাকে। এই এন্ডিং নিয়ে বেশ কয়েকটি থিওরি রয়েছে, তবে পপুলার দুটি থিওরির একটি হচ্ছে বাচ্চাটির বাবা সেইন। মুভির এক সিনে দেখা যায় সেইন কেটকে রেপ করে। এর মাধ্যমে কেট প্রেগনেন্ট হয়ে পড়ে। কিন্তু কথা হচ্ছে কেট তো ওই রুম থেকে করায় উইশ, কিন্তু যার অস্তিত্ব ওই বাসা পর্যন্তই, এবং সেইনের মাধ্যমে যা আসবে তা সেটিরও অস্তিত্ব ওই বাসা পর্যন্তই থাকবে। তাহলে কেট সেইনের মাধ্যমে প্রেগনেন্ট হলেও ওই বাসা থেকে বেরিয়ে আসলে বাচ্চাটি জীবিত থাকে কিভাবে? মুভিতে বলাই হয়েছে ওই রুম অনুযায়ী উৎপাদনকারীকে তার উৎপাদন রক্ষা করতে হলে নিজেকেই বিনাশ করতে হবে। মুভির এক সিনে জন ডোকে এই নিয়ে কথা বলতে দেখা যায়। যেহেতু মুভির শেষে সে মারা যায়, তাই তার বাচ্চাটি ওই বাসার বাইরেও অর্থাৎ পৃথিবীতে অস্তিত্ব পাবে। আর লাইট ব্লিম করার বিষয়টি হচ্ছে মুভিতে যতবারই উইশ ফুলফিল হতো লাইটগুলো ব্লিম করত। এটা একটা সিম্বল। সেইন সবসময় কেটের সাথে থাকতে চাইতো। হয়তো ওই রুমে সে কেটের সাথে থাকারও উইশ করেছিল, তাই সে তার বাচ্চার মাধ্যমে কেটের সাথেই বেঁচে আছে, অর্থাৎ তার উইশটি পূরণ হয়েছে। তাই লাইটগুলো ব্লিম করে। এটি একটি সিম্বল যা দিয়ে বোঝানো হয়েছে সেইনের উইশটি ফুলফিল হয়েছে। তাই এসব ভেবে কেট বিচলিত হয়ে পড়ে। আরেকটি থিওরি অনুযায়ী ওই বাচ্চার বাবা কেটের স্বামী ম্যাট। স্বাভাবিকভাবেই ম্যাট, কিন্তু দুইবারের মতো পেটেই বাচ্চা নষ্ট হয়ে যায় কেটের। আর উইশ করে পাওয়া সেইনেরও শেষে মৃত্যু হয়েছিল। এসব কিছুর পর কেট প্রেগনেন্ট হয়েছিল, নতুন বাচ্চা পেতে যাচ্ছিল, তাই সে নার্ভাস হয়। আর লাইটগুলো ব্লিঙ্ক করে জাস্ট ইলেকট্রিক প্রবলেমের জন্য। এরকম আরও অনেক কয়েকটি থিওরি আছে। দর্শকের কাছে যে থিওরিটি গ্রহণযোগ্যতা পাবে তার কাছে মুভির এন্ডিং সেটাই হবে। এটাই হচ্ছে ওপেন এন্ডিং মুভির বৈশিষ্ট্য। আশা করি মুভিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দি ইউটিউব চ্যানেল। লাইক এবং কমেন্ট করে বলবেন মুভিটি আপনাদের কেমন লাগলো। আর এরকম মুভি আরও পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকবেন। পাশের নোটিফিকেশন বেলটিকেও প্রেস করে দিবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে।